থিওরিটিক্যালি হয়তো ভুল, কিন্তু প্র্যাকটিক্যালি তো সবই তো প্রায় বুঝলাম, কিন্তু এবার আমাদের প্রশ্ন কি যে ডক্টর বিধানচন্দ্র রায় যে মুখ্যমন্ত্রী হলো, তো রাজনৈতিকভাবে তিনি কোথায় ছিলেন, মানে তার স্ট্যান্ডিং কেমন ছিল, বা তিনি কিভাবে তার পরবর্তী সময়ে রাজ্যটাকে চালিয়েছেন, কি কি কাজ করেছেন আমাদের রাজ্যের উন্নতির জন্য, তো এগুলো যদি একটু ব্যাখ্যা করে বলতে। ঠিক ঠিক এমনি সাধারণত বিধানচন্দ্র রায় সম্পর্কে বলতে গেলেও শেষ হবে না। নতুন করে নির্মাণ করেছিলেন, কত হচ্ছে শিল্প কারখানা তৈরি করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। যা দেখছি আসছে তো 1948 সালে, 1948 সালে আসার পর উনি এত দ্রুত এই নির্মাণ কাজগুলো শুরু করেছিলেন, তার জন্য ভাই হ্যাটস অফ। অ্যাকর্ডিং টু হিস্ট্রি তার হচ্ছে স্ট্যান্ড ছিল, যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল সেটা তো কংগ্রেস থেকে স্ট্যান্ড ছিল। আর যেহেতু বলেছি যে সেই সময় কেন্দ্রও ছিল বা কংগ্রেসের শাসন ব্যবস্থা, তো মোটামুটি একটা রাজনৈতিক ছত্রছায়ায় দাঁড়িয়ে তার সমস্ত কাজকে উনি দেখছি। যদি রাজনৈতিক কাজকর্ম দেখা যায় সেটা হচ্ছে কংগ্রেসের চশমা লাগিয়ে দেখতে হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি লোকটা জাস্ট ভীষণ ট্যালেন্টেড ছিলেন। উনি তো 3টে শহরই নির্মাণ করেছিলেন, যা আজকাল দিনে বাংলার বেশ গুরুত্বপূর্ণ 3টে শহর। কি কি জানা আছে তাই না? 3টে শহর, বিধানচন্দ্র রায়, এক বিধাননগর, দ্বিতীয়ত কল্যাণী। বলা হয়ে থাকে, এটা কত সত্যি আমি জানি না, কল্যাণী নাকি হচ্ছে বিধানচন্দ্র রায়ের গার্লফ্রেন্ড, প্রেমিকার নাম ছিল। যদিও সেই প্রেমিকাকে তিনি নাকি পরবর্তীকালে পাননি, তো সেই না পাওয়া প্রেমিকার নামে নাকি কল্যাণীর নামকরণ হয়েছিল। আর এছাড়া একটা শহর ছিল দুর্গাপুর। এই 3টে শহর তিনি তৈরি করেছিলেন। স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো তৈরি করছেন। আর সব থেকে বড় জিনিস, যেই জন্য প্রফুল্লচন্দ্র ঘোষকে সরিয়ে দেওয়া হয়, সমকালীন সময়ে যে সমস্যাগুলো ছিল, যা বলছি, উদ্বাস্তু সমস্যা, বেকারত্ব সমস্যা, ওই অত লোক এসছে দেশভাগের পরের ওই যে দাঙ্গার ক্ষত, হিন্দু মুসলিম এক প্রকার কমিউনাল যে রাইট প্রায় শুরু হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, এইগুলো তিনি সিঙ্গেল হ্যান্ডেডলি দমন করেন। এগুলো উনি খুব ভালোভাবে ট্যাকেল করেন। এইটাই হচ্ছে ওনার, আমি মনে করি এই যে সমস্ত নির্মাণ কার্যগুলো করেছেন, আমার মনে হয় বিধানচন্দ্র রায়ের জায়গায় যে কোনো কেউ থাকলে হয়তো এগুলো করতেন। কিন্তু এই যে হ্যান্ডেলগুলো করেছেন, সমকালীন যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি ছিল, যে উত্থান পতন ছিল, যে রাজনৈতিক গ্রাফ যে এরকম যাচ্ছিল, উনি সমতলে আনার চেষ্টা করেছেন এবং খুব ভালো রকমভাবে করেছেন। আচ্ছা, এখন যে রাজনীতিতে যেটা চলছে, প্রকল্প, যুবসাথী, তারপরে তোমার স্কলারশিপ, এই এত কিছু, খাদ্যসাথী, এটা সেটা, তখন কি এত কিছু প্রকল্প বা কোনো কিছু অস্তিত্ব ছিল? ছিল, কিন্তু এত না। তখনকার দিনে মানুষকে ফ্রি বীজ দেয়া হতো, রেশনের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেয়া হতো। কিন্তু তৃণমূল সরকার আসার পর রাজনীতিটা যেমনভাবে প্রকল্প কেন্দ্রিক হয়ে গিয়েছে, ফ্রি বীজ কেন্দ্রিক হয়ে গেছে, যে কোনো কিছু, সব কিছুর জন্য একটা করে প্রকল্প। আমি যদি ঐক্যশ্রী, কন্যাশ্রী, শিল্পশ্রী, ভাতাশ্রী, এই শ্রী যোগ করি বোধহয়, খাদ্যশ্রী, এই যদি শ্রী যোগ করি বোধহয় ডাইরেক্ট কয়েকটা পেজ চলে যাবে, এত প্রকল্প রয়েছে। আলটিমেটলি হ্যাঁ, সেগুলো কত প্রয়োজন আছে প্রয়োজন নেই সেটা আলাদা বিষয়, কিন্তু এই সময়টা না, এই সময়টা রাজনীতি প্রকল্প কেন্দ্রিক, ফ্রি বীজ কেন্দ্রিক ছিল না। যতটুকু দেওয়ার প্রয়োজন মনে করতো ততটুকু দিত। তখনকার ভোট ব্যাংক এই তো ফ্রি বীজ বা কতটুকু আমি দান করছি এর উপর ডিপেন্ড করতো না। এই পুরো জিনিস ছিল সমকালীন সময়ে রাজনীতিতে মানুষের স্ট্যান্ড কতটা, সে মানুষ হচ্ছে কত ভালো কাজ করছে। 1948 থেকে 1962, প্রায় 14 বছর, 15 বছর উনি হচ্ছে ক্ষমতায় ছিলেন। নিশ্চয়ই মানুষ তার মধ্যে বিষয়পত্রগুলো দেখেছিলেন। 1952 সালে তো সাধারণ নির্বাচনও চলেছে, মানুষ বারবার ভোট দিয়ে ওকে নির্বাচন করছে, তখন তো ফ্রি ছিল না, তার সত্ত্বেও উনি আসছে। বিষয়টা হচ্ছে কত ভালো কাজ করছে। এই এখন যেটা মানে সাধারণ লোক মনে করে যে চাকরি নেই, যুবকরা বেকার, তখন কি বেকারত্বের হার, মানে এখন যেটা মনে করা হয় যে বেকারত্বের হার অনেকটা বেশি, তখন কি বেকারত্বের হার বেশি ছিল নাকি চাকরি বাকরি বেশি? আসলে এইটা তো অন্যরকম একটা ডেমোক্রেটিক গ্রাফ। এখনকার জনসংখ্যাও যা, সেই সময় জনসংখ্যা ছিল না, কিন্তু ওই সময়কার যদি ওই সময়কার জনসংখ্যা দিয়ে ভাগ করি, হ্যাঁ ছিল তো বটে। আজকালকার দিনে তো আর উদ্বাস্তু সমস্যা নেই, আর এখন যদি উদ্বাস্তু হয় তার চাকরি দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সরকারের নয়, সে যে ইলিগাল ইমিগ্রেট। কিন্তু সেই সময় দায়িত্ব নিয়ে সেই সমস্ত উদ্বাস্তুদের আমি আশ্রয় দিচ্ছি, বন্দোবস্ত দিচ্ছি, সুতরাং তার চাকরি দেওয়ার দায়িত্বটাও আমার, কারণ সেই সময় এটা ওপেন ছিল। এই রাজনৈতিক এই স্ট্যান্ডটা ছিল সেই সময়, কিন্তু আজকালকার নেই। এইটা সুতরাং বলা যায় না। হ্যাঁ, তবে বেকারত্ব সমস্যা সেই সময় দিনে এক বড় সমস্যা ছিল, কারণ দেশ সবে সবে স্বাধীন হয়েছে।
ইংরেজরা যা লুট করার, যা পেছন মারা সব মেরে নিয়ে চলে গিয়েছে। একদম একটা দেশ নতুন করে জিরো থেকে, স্ক্র্যাচ থেকে শুরু হচ্ছে। 1 বছরের মধ্যে একটা মুখ্যমন্ত্রী রিপ্লেস হচ্ছে। উদ্বাস্তু সমস্যা, খাদ্য সংকট, শিল্প সংকট, চাকরি নেই, সেই সব কিছু ট্যাকেল করে আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সুতরাং সমস্যা তো ছিল, কিন্তু সমস্যার মধ্যে মানুষের দাবি দাওয়াও ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে হচ্ছে এই জিনিসগুলো চলছিল, কাজগুলো চলছিল। আর তখনকার হিবিস কেন্দ্রিক জিনিসপত্রগুলো ছিল না, এগুলো হালামলের আমদানি। রাজনীতিতে এগুলো নতুন এসছে। বর্তমানে আমরা যেটা দেখছি রাজনীতিতে ধর্ম নিয়ে প্রচন্ড কথাবার্তা চলছে, বা ধর্মকেন্দ্রিক রাজনীতিটা বেশি ধর্মকেন্দ্রিক। তো তখনকার দিনে কি ধর্ম কি রাজনীতিতে কোনো প্রভাব ফেলতো না, যেমন বলবো না, আবার ফেলতো সেটাও বলবো না। সত্যি কথা বলতে কি আমার ঠিক জানা নেই, যেটা জানি না সেটা জানি না, ভুলভাল বলে লাভ নেই। তবে আমার মনে হয় না যে সেই সময়কার রাজনীতিতে ধর্ম খুব একটা বেশি বাধা হতো। আমার মনে হয় ধর্ম সেই সময় যার যার ব্যক্তিগত ছিল, ওটা যারা ব্যক্তিগত ছিল। হ্যাঁ, সমাজে রাস্তায় ধর্ম নিয়ে মারামারি হতো, দাঙ্গা হতো, কিন্তু রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলতো বলে আমার মনে হয় যে ধর্মটা যে যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক না। ঠিক না, বাট বর্তমান দিনে তো কেন্দ্রিক হচ্ছে, এটা চেঞ্জও করতে পারবো। যেহেতু আমরা জানি 1977-এ বামফ্রন্ট এসেছিল আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আর এদিকে জানা যাচ্ছে যে বিধানচন্দ্র রায় তার শাসন কার্য শেষ করেছে 1962-তে। তো এবারে ওই তার মাঝখানে যে সময়কালটা, সেই সময় বাংলার রাজনীতির প্রেক্ষাপট কেমন ছিল সেটাকে যদি ছোটভাবে একটু এক্সপ্লেন করতে, তাহলে আমাদের টাইম লাইনটা বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, মোটামুটি কংগ্রেসই তো চলছে। বিধানচন্দ্র রায় 1962 সালে উনি মারা যাচ্ছেন। আসলে উনি মারা যাচ্ছেন, উনি পদত্যাগ করছেন না বা নির্বাচনে হারছেন না, ওর জায়গায় কেউ নিচ্ছেন না, উনি মারা যাচ্ছেন। মারা গিয়ে ওর পরে আসছে প্রফুল্লচন্দ্র সেন। প্রফুল্লচন্দ্র সেন 62 থেকে 67 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তারপরে ইনি হচ্ছে ভোটে হেরে যাচ্ছেন, আরামবাগ থেকে কংগ্রেসের ভোটে হেরে যাচ্ছেন। কংগ্রেসের ভোটে হেরে গিয়ে তারপরে হচ্ছে আমাদের ভারতে খুব সমস্যা শুরু হচ্ছে। এই সময় রাষ্ট্রপতি শাসন আসছে, মানে জরুরি শাসন শুরু হচ্ছে। এরপর হচ্ছে অজয় মুখার্জি ক্ষমতায় আসছেন, কিন্তু কোনো একক নির্দিষ্ট কোনো রাজনৈতিক পার্টি থেকে নয়, যুক্ত সরকার থেকে, যুক্ত ফ্রন্ট 4-5টা প্রায় রাজনৈতিক পার্টি মিলিত হয়ে এই সরকারটি গঠন করছে। সমাজবাদী পার্টি, সিপিআইএম মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, এইরকম 4-5টা পার্টি মিলে একটা সরকার গঠন করছে। অজয় মুখার্জি আর হচ্ছে রাষ্ট্রপতি শাসন, আবার অজয় মুখার্জি, আবার রাষ্ট্রপতি শাসন, আবার অজয় মুখার্জি, আবার রাষ্ট্রপতি শাসন, এই করে করে প্রায় 1967 থেকে 1972 পর্যন্ত চলবে। তারপরে আবার কংগ্রেসের আবার একজন ক্ষমতায় এলো, নাম হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রয়, আবার কংগ্রেস থেকে আবার নির্বাচনে দাঁড়ান। এর ঠিক 5 বছর পরে পুরো বাংলার রাজনৈতিক পালা বদলটা যে ঘটলো, সেটা একদম 34 বছর পর্যন্ত চললো। বামফ্রন্ট সরকার আসছে জ্যোতি বসু। 1977 সালে এই এতগুলো রাজনৈতিক পরিবর্তন, পালা বদল, চাপানুতোর, উত্থান পতনের মধ্যে দিয়ে 1977 সালে আমাদের পরিচিত যে বামফ্রন্ট, আর এটা হচ্ছে সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট শব্দের অর্থ হচ্ছে কার্ল মার্কস থেকে অনুপ্রাণিত হয়ে যে সমাজ ব্যবস্থাটা আমাদের ভারতে চালু হচ্ছে, এই সমাজ ব্যবস্থাটা হচ্ছে সিপিআইএম। হ্যাঁ, কতদূর এক্স্যাক্ট ফলো করেছে সেগুলো আলাদা ব্যাপার, তবে নাম হচ্ছে। এরপর তো মোটামুটি আমরা জানি এই সরকার প্রায় 34 বছর শাসন করছে। জ্যোতি বসুর পরে আসছে বুদ্ধদেব ভট্টাচার্য, 2011 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এটা জানো তো, পুরো ইতিহাসের রাজনীতিতে প্রথম, বা পুরো রাজনীতির ইতিহাসে পুরো বিশ্বে প্রথম যে কোনো একক একটা পার্টি এত বছর হচ্ছে ক্ষমতায় ছিল। মাত্র 2জন ছিল, প্রায় 34 বছর, মানে বিরাট দীর্ঘকাল একটা সময়। হ্যাঁ, বলতে পারি যে কংগ্রেসও তো ছিল, কিন্তু কংগ্রেসের বিষয়টা এক্সেপশনাল, কারণ যখন স্বাধীনতার পরে কংগ্রেস এসে রাজনৈতিক ক্ষমতা নিচ্ছে, আর তো কেউ নেই, ওই তো রয়েছে, আর থাকবেটাকে। কিন্তু যখন জ্যোতি বসুর লিডারশিপে সিপিআইএম ক্ষমতায় আসছে, তখন অলরেডি অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়ে রয়েছে। 2011 সালে পর্যন্ত সিপিএম ক্ষমতায় ছিলেন। তারপর তো আমরা সবাই মোটামুটি দেখেছি, জেনেছি। তারপরে তৃণমূল সরকার এলেন, ইনিও জমিয়ে 15 বছর ক্ষমতায় ছিলেন। তারপর এই 2026-এ নতুন রাজনৈতিক পালাবদল ঘটল। শুভেন্দু অধিকারী, বিজেপি সরকারের দিক দিয়ে শুভেন্দু অধিকারী। তো মোটামুটি 1947 থেকে আর হচ্ছে 2026 পর্যন্ত
পুরো আমাদের পলিটিক্যাল টাইমলাইন হচ্ছে এটা, এইভাবে আমাদের এই পুরো বিষয়গুলো এসছে, এইভাবে আসছে। হ্যাঁ, এবার এর মধ্যে প্রচুর ঘটনা রয়েছে, খুবই উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। আমাদের নকশালবাড়ি আন্দোলন রয়েছে, রাষ্ট্রপতি শাসন রয়েছে, খাদ্য সংকট রয়েছে, বাংলায় হাংরি জেনারেশনের একটা আন্দোলন চলেছে, 2011 সালে যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হচ্ছে। ঠিক যে আইডিওলজি নিয়ে সিপিএম সরকার ছিল, সিপিএম শেষে সেই আইডিওলজিকে বাদ দিয়ে অন্য আইডিওলজি নিচ্ছে, ঠিক বাদ দেওয়া আইডিওলজিকে গ্রহণ করে টিএমসি ক্ষমতায় চলে আসছে। সুতরাং ইন্টারেস্টিং তো প্রচুর আমাদের এই রাজনৈতিক পালাবদলগুলো। তবে পরে কোনো ভিডিওতে আবার হয়তো এইগুলো আলোচনা করা যাবে। শুধু আমাদের এই ভিডিওটার মুখ্য উদ্দেশ্য তাহলে এই রইল যে স্বাধীনতার পর থেকে আজ 2026 পর্যন্ত কী কী রাজনৈতিক পালাবদলগুলো হচ্ছে। এতক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখলে। শুরুতেই যেহেতু আমরা আলোচনা করে বলেছিলাম যে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কী কী পরিবর্তন হয়েছে, শাসকদলটা কীভাবে তাদের শাসন কার্য চালিয়েছে, পুরো সম্পূর্ণটা আজকে আমরা বিশ্লেষণ করলাম। জানি প্রচুর ভুলভ্রান্তি হতে পারে, সেই ভুলভ্রান্তি হবে, কিছু করার নেই। প্রচুর ভুলভ্রান্তি হতে পারে বা আমাদের তথ্যে কোনো সমস্যা থাকতেই পারে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে কী বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। কী কী ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা ভিডিওতে, বা আমাদের অ্যাপিয়ারেন্স যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও। মানে মুদ্রা কথা শুধু রাজনৈতিক কথা নয়, মানে আমাদের পুরো ভারতবর্ষের একটি সব কিছু নিয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে। এবং এর পরবর্তী ভিডিও কী নিয়ে আপনারা দেখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করুন, তাহলে আমরা সেটা রিসার্চ করি, সেই নিয়ে ব্যাখ্যা একটা করবো। তো থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ।